ওগো, আমার বড় ভয় করছে। পানি তো ঘরের ভেতরে উঠে গেল। ঘরটা মনে হয় আর থাকবে না গো। শান্ত হও গিন্নি, শুধু একটা ঢেউ। এই ঝড়, এই পানি সবকিছুই আমাদের পরীক্ষা নিচ্ছে। আর কত পরীক্ষা! পানি তো বুক ছুঁতে এলো প্রায়। ছেলেকে আমি আর কতক্ষণ এভাবে আগলে রাখবো বলো? ওর শরীরটা দেখো, শীতে নীল হয়ে যাচ্ছে। মা, মা, ওই দেখো চালের ফুটো দিয়ে সাপ ঢুকছে। সাপ? ওগো, এই পানির নিচে এখন থাকাটা মোটেও নিরাপদ না। কপালে কি আছে কিছুই জানি না। তুমি একটা উপায় বের করো। উপায়? এই অথই পানির মধ্যে বাইরে গেলে তো এক মুহূর্ত টিকতে পারবো না। স্রোত আমাদের ডুবিয়ে দেবে। তাহলে কি এখানে বসেই মৃত্যুর জন্য অপেক্ষা করব? তোমার কি একটুও ভয় করছে না? ভয়? আমার কলিজাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে গিন্নি। কিন্তু আমি ভয় পেলে তোমরা যে শেষ হয়ে যাবে, আমি কার জন্য সাহস রাখবো বলো? বাবা, বাবা, ওই দেখো ঘরটা ভেঙে যাচ্ছে। রহিমা, রহিমা, সুমনকে নিয়ে সরে এসো, দেওয়ালের দিকে জলদি। ক্ষমা করবেন রানীমা, আমার সকল জ্ঞান, সকল প্রচেষ্টা আজ ব্যর্থ। এমন কোনো শিকড়, এমন কোনো পাতা নেই যা দিয়ে আমি মহারাজের চিকিৎসা করিনি। কিন্তু কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হলো না। ব্যর্থ? আপনার চিকিৎসা জ্ঞান তো কিংবদন্তি তুল্য রাজবৈদ্য। আপনি তো মৃতপ্রায় মানুষকেও জীবন ফিরিয়ে দিয়েছেন, তাহলে আজ কেন? রানীমা, আমি শুধু চিকিৎসকই নই, আমি বিষেরও জ্ঞান রাখি। বহু বছরের অভিজ্ঞতা থেকেই বলছি, মহারাজের শরীরে যে লক্ষণ আমি দেখছি তা কোনো সাধারণ রোগের নয়। কি বলতে চাইছেন আপনি? খুলে বলুন। মহারাজের দেহে ধীরে ধীরে কাজ করা এক ভয়ঙ্কর বিষের প্রভাব স্পষ্ট। এই এমন এক বিষ যা দিনের পর দিন তিলে তিলে শরীরটাকে ভেতর থেকে ক্ষয় করে দেয়। বাইরে থেকে দেখলে মনে হবে সাধারণ অসুস্থতা, কিন্তু ভেতরে ভেতরে জীবনী শক্তিকে শেষ করে নেয়। এই বিষ কোনো সাধারণ ভেষজ বিষ দিয়ে তৈরি নয়, এর পিছনে কোনো দক্ষ হাত আছে। রানী ধীরে ধীরে উঠে দাঁড়ান। তার শূন্য দৃষ্টি এখন স্থির, ভয়ঙ্কর। তিনি জানালার দিকে এগিয়ে যান। বাইরে ঝড় বৃষ্টি যেন তার ভেতরের ঝড়কেই প্রতিফলিত করছে। ঝড় থেমে যাবে রাজবৈদ্য, এই রাতের আধারও কেটে যাবে। কিন্তু যে আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে নিয়েছে, তার জীবনে আমি এমন এক ঝড় তুলব যা কোনো দিন থামবে না। আমি তাকে খুঁজে বের করবই, সে সিংহাসনের যত কাছেই থাকুক না কেন। ছিলে তুমি রূপ কোথাতে, কাছে এলে চুপ কোথাতে। ওগো, আর পারছি না। চৌকিটা যে ডুবে যাচ্ছে। সুমন চোখ খুলছে না। গিন্নি, আমার হাতটা আর ধরে রাখতে পারছি না।
চৌকিটা ডুবতে বসেছে। না না না, তুমি চৌকি ছাড়বে না। তুমি ছেড়ে দিলে আমরাও মরে যাব। গিন্নি, সুমনকে বাঁচাতে হবে। তুমি ওকে নিয়ে বেঁচে থাকবে। আমার বংশে শেষ বাতি যেন না নিভে যায়। এসব কি বলছো তুমি? কি করতে চাইছো? চৌকি ছাড়ার কথা ভাববেও না। আমি তোমাকেও ছাড়বো না। আমি চৌকি ছাড়ছি না রহিমা, আমি শুধু তোমাদের বাঁচার পথটা করে দিচ্ছি। আমার ভারটা সরে গেলেই চৌকিটা ভেসে থাকবে। তুমি শুধু সুমনকে দেখে রেখো। ওকে বলো ওর বাবা ওকে খুব ভালোবাসতো। কথাটা শেষ করেই করিম তার স্ত্রীর দিকে শেষবারের মতো তাকায়। রহিমা কিছু বলার বা করার আগেই করিম স্বেচ্ছায় চৌকি থেকে তার হাত দুটো সরিয়ে নেয়। ওগো! সব শান্ত হয়ে গেল, ঝড়টাও থেমে গেল। তুমি বলেছিলে সকাল হলেই সব ঠিক হয়ে যাবে। দেখো, সকাল তো হয়ে গেল, কিন্তু তুমি কই? ওঠ বাবা, ওঠ। দেখ, আর ভয় নেই, পানি আর বাড়ছে না। তোর বাবা আমাদের জন্য নৌকা পাঠিয়ে দেবে বলেছিল না? সে আছে, সে ঠিক আসবে। রহিমার ঠোঁটের কোণে একটা অদ্ভুত বেদনার্ত হাসি ফুটে ওঠে। সে হয়তো ঘোরগ্রস্ত, অথবা শোক তাকে বাস্তবতা থেকে দূরে সরিয়ে দিয়েছে। শুনছো, আমার একা ভয় করছে। সুমনকে নিয়ে আমি কোথায় যাব? তুমি তো পথ দেখিয়ে দেওয়ার কথা বলেছিলে। একা ফেলে চলে গেলে কেন? ছিলে তুমি রূপ কথাতে, কাছে এলে চুপ। মা, ও মা, বাবা কই? সুমনকে নড়তে দেখে রহিমার পাথর হয়ে থাকা শরীরে যেন প্রাণ ফিরে আসে। তার শূন্য চোখে প্রথমবারের মতো আশার আলো জ্বলে ওঠে। সে দ্রুত সুমনকে বুকে জড়িয়ে ধরে, তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে শুরু করে। সুমন, আমার বাবা, তুই বেঁচে আছিস। আল্লাহ, আমার সোনাকে তুমি ফিরিয়ে দিয়েছো। তোর বাবা আমাদের বাঁচিয়ে দিয়ে গেল রে। রহিমা সুমনকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আর আকাশের দিকে তাকায়। তার চোখে এখন শোকের পাশাপাশি সন্তানকে নিয়ে বেঁচে থাকার এক নতুন সংগ্রাম ফুটে উঠেছে।
সেনাপতি, গত 1 মাসে মহারাজের আহার এবং পানীয়ের দায়িত্বে কে কে ছিল তার একটি পূর্ণাঙ্গ তালিকা আমার চাই। পাচক থেকে পরিবেশক, এমনকি জলবাহক পর্যন্ত কেউ যেন বাদ না যায়। আপনার আদেশ শিরোধার্য রানীমা, কিন্তু হঠাৎ এই তদন্ত। এখন কোনো প্রশ্ন নয় সেনাপতি, শুধু আমার আদেশ পালন করুন। আর মনে রাখবেন, এই তদন্ত হবে সম্পূর্ণ গোপনে। প্রাসাদের একটি পাখিও যেন টের না পায় যে আমরা কিছু সন্দেহ করছি। আরেকটা কথা সেনাপতি, আগামীকালের সূর্য ওঠার আগেই প্রাসাদের সব প্রবেশ ও প্রস্থানের পথ আমার অনুমতি ছাড়া বন্ধ করে দেবেন। আমি চাই না আমার শিকার জাল ছিঁড়ে পালিয়ে যাক। সেনাপতি বিক্রম রানীর চোখের আগুন দেখে তার আদেশের গুরুত্ব বুঝতে পারেন এবং নিঃশব্দে বেরিয়ে যান। রাজবৈদ্য, আপনি যে বিষের কথা বলছিলেন সে সম্পর্কে আর কিছু কি বলতে পারবেন? এর উৎস কি, কোন দেশের, কোন অঞ্চলের? সামান্যতম সূত্র আমাদের জন্য গুরুত্বপূর্ণ। রানীমা, এ বিষ অত্যন্ত দুর্লভ। এর নাম কালকুট। পাহাড়ি অঞ্চলের এক বিশেষ লতা থেকে তৈরি হয়, যার সন্ধান একমাত্র শুধু সেখানকার আদিবাসীরাই জানে। আমাদের রাজ্যে এই লতা পাওয়া যায় না, কেউ বাইরে থেকে এটাকে আনিয়েছে। পাহাড়ি অঞ্চল, তার মানে ষড়যন্ত্রের চাল আমাদের রাজ্যের বাইরেও বিস্তৃত। রানীমা, আর একটা কথা, এই বিষ প্রয়োগের পদ্ধতিও খুব চতুর। এটি সরাসরি খাবারে মেশানো হয়নি। সম্ভবত মহারাজের প্রতিদিনের ব্যবহার্য কোনো সামগ্রী, যেমন তার পানপাত্র বা সুগন্ধি, যেটিতে ধীরে ধীরে বিষ লেপন করা হয়েছে। দেবদত্ত, রাজবৈদ্য, আপনাকে একটি বিশেষ কাজ করতে হবে। আপনি এমন একটি প্রতিষেধক তৈরি করুন যা বিষের প্রভাবকে সম্পূর্ণ নির্মূল না করতে পারলেও অন্তত কয়েকদিনের জন্য মহারাজের আয়ু বাড়াতে পারে। আমার কয়েকটা দিন সময় প্রয়োজন সত্যটাকে সামনে আনার জন্য। রানীমা, আমি চেষ্টা করতে পারি, কিন্তু কথা দিতে পারছি না। আপনাকে পারতেই হবে রাজবৈদ্য। মহারাজকে সাক্ষী থাকতে হবে তার আততায়ীর পতনের। যান, আপনার কাজে লেগে পড়ুন। আমার হাতে সময় খুব কম।